কিছু খবর এবং তথ্য আসছে। আমরা বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে মনে করি এর একটি সম্পূর্ণ সৎভাবে এবং তদন্তযোগ্য ব্যাখ্যা প্রকাশ করা প্রয়োজন। সেজন্যই আমাদের আজকের বসা। আমি ডাক্তার আশরাফুল হক, কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল। আজকের এই পুরো ঘটনাটা এই চিকিৎসা সংক্রান্ত পুরো ঘটনাটা আমরা একটা তদন্ত কমিটি করেছি এবং আমাদের তদন্ত কমিটির সদস্য আমাদের ডিরেক্টর প্রফেসর নজরুল ইসলাম স্যার এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে পুরো ঘটনাটির ব্যাখ্যা আমরা আপনাদের কাছে পেশ করছি। আজকের এই অনুষ্ঠানটাকে আমরা দুটো পর্বে ভাগ করব। প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে অফিসিয়ালি কি হয়েছিল সেটা আপনাদেরকে জানানো হবে এবং তারপর অবশ্যই যে সাধারণ জনগণের মধ্যে এবং আপনাদের মধ্যে যে প্রস্তুতি আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আশা করি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো ঘটনাটি সত্য বের হয়ে আসবে এবং আমরা একটি সহজ সমাধানের দিকে যাব, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে। আমি অনুরোধ জানাচ্ছি প্রফেসর নজরুল ইসলাম স্যারকে আমাদের সংবাদ সম্মেলন শুরু করার জন্য। ধন্যবাদ ডক্টর আশরাফুল হক। হ্যাঁ, আমরা আমাদের শুরু করছি, কিন্তু তার আগে একটু পরিচিত পর্ব হবে। আমাদের উনি আসতে পারেন নাই, এমডি সাহেব রাস্তায় আছেন, তো আমাকে বলেছেন যে আপনারা শুরু করেন, আমরা আসতেছি। এবং আমাদের ওএসবি সেক্রেটারি জেনারেল উনিও আসতেছেন, অপথলমিক সোসাইটি অফ বাংলাদেশ। তো আমি প্রকৃতপক্ষে একটা প্রেস বিজ্ঞপ্তি আপনাদের সকলকে দিব লিখিত। তার আগে দুটো কথা বলতে চাই। তার আগে আমি মনে করি যে আপনারা যারা আমাদের মেহমান যারা এসছেন, আজকে সাংবাদিক ভাই বোনেরা এসছেন, তাদের সঙ্গে পরিচিত হওয়া খুবই দরকার। আমি প্রথমে পরিচয় করছি এনটিভি থেকে মিস্টার আরাফাত, ধন্যবাদ আপনাকে আসবার জন্য। জি ধন্যবাদ। এখন টিভি থেকে আসছেন মিস্টার ওমর ফারুক। এখন টিভি থেকে মিস্টার ওমর ফারুক, ধন্যবাদ আসবার জন্যে। কালের কণ্ঠ এবং আরটিভি থেকে আসছেন মিস্টার শফিউল মাওলা, ধন্যবাদ। এটিএন নিউজ থেকে কি এসে পৌঁছেছেন? উনি রাস্তায় আছেন, চলে আসবেন এখনই। নিউ নেশন থেকে আসছেন, আপনার নামটা ভাই? হ্যাঁ, সুবল চন্দ্র। আচ্ছা, সুবল চন্দ্র। আচ্ছা, এরপরে আর কেউ আসছেন কি? আপনি দৈনিক আমাদের সময় থেকে আসছেন, আপনার নামটা ভাই? মাইনুল হোসেন, আমাদের সময় না? তো আমি প্রথমেই বাংলাদেশ আই হসপিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা কষ্ট করে আজকের এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রেস বক্তব্যকে বক্তব্য দেওয়ার আগে আমি এই হাসপাতালে একজন কনসালট্যান্ট, আমি একজন চোখের ডাক্তার, দুটো কথা সাংবাদিক ভাই বোনদের বলতে চাই। যে আপনারা জানেন বাংলাদেশ আই হসপিটাল গত কয়েক যুগ ধরে সেবা দিয়ে আসছে অত্যন্ত সুনামের সঙ্গে, এবং এখানকার কনসালট্যান্ট যারা তারাও চেষ্টা করেন প্রত্যেকটা রোগীকে ভালো সেবা দান করবার জন্য, প্রত্যেকটা রোগীকে ভালো চিকিৎসা প্রদান করার চেষ্টা করেন। এবং আপনারা জানেন একজন ডাক্তারের কিন্তু আসলে ইন্টেনশনই থাকে একজন রোগীকে ভালো করার চেষ্টা সবসময় সবসময় করি না তা তো না, করি। হ্যাঁ, তারপরে যে সবাই ভালো হয় তা তো না, এটাই স্বাভাবিক। দুনিয়ার যেখানে যাবেন, সিঙ্গাপুর বলেন, ব্যাংকক বলেন, সেখানেই তো কম বেশি ভালো মন্দর ব্যাপার থাকে, সাকসেস থাকে, ভুলভাল থাকে এখানে। তো আমি প্রথমেই মনে করি আমাদের সম্মানিত যে শিশু রোগীটি এসেছিল তার চিকিৎসার চেষ্টা আমাদের কনসালটেন্ট করেছেন। সেখানে যদি কোনো রকমের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য আমরা অবশ্যই দুঃখিত। এবং আমরা মনে করি যে আমাদের এই গার্জিয়ান যারা আছেন তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এই শিশুজনের যাবতীয় চিকিৎসা যা লাগবে সেটা আমরা অবশ্যই তাকে করে দেবো, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই এটা করে দিতে। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে একটি ভুল বোঝাবুঝির কারণে কিছু সংবাদ পরিবেশিত হয়েছে, যেটা বিভিন্ন টেলিভিশনে গিয়েছে এবং কিছু দৈনিকেও গিয়েছে, যেটা কিছু খবর যেখানে আসলে হয়তো আমার মনে হয় যে কমিউনিকেশন গ্যাপের কারণে এই ভুলভ্রান্তিটা হয়েছে। একটা কমিউনিকেশন গ্যাপ বিটুইন পেশেন্ট, ডক্টর, সার্জন অ্যান্ড অলসো অন দ্য রিপোর্টার। এই যে একটা ভুলভ্রান্তির জন্য আসলে আমাদের এই গ্যাপটা হয়েছে বলে আমাদের মনে হয়। তো আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরা এবং যে ভুলভ্রান্তি কোথায় কী হয়েছে সেই জিনিসটা আপনাদেরকে জানানো। আমি এটা পড়বার আগে যে জিনিসটা প্রথমে বলতে চাই যে এখানে একটা কথা বলা হয়েছে অস্ত্রোপচার করা হয়েছে, কিন্তু এই ঘটনা কিন্তু মোটেই অস্ত্রোপচার নয়।
কারণ এটা একটা ফরেন বডি রিমুভাল। আপনারা সবাই জানেন চোখে বালি গেলে, একটা কুটো গেলে, একটা চুল গেলে আমরা কী করি? আমার বড়রা আমাদের কাছে আসলে আমরা সঙ্গে সঙ্গে চোখের স্লিট ল্যাম্পে বসিয়ে এটা তুলে ফেলি। কিন্তু বাচ্চা যখন আসে তখন তো এটা সম্ভব না। তখন কী করি? বাচ্চাকে একটা অজ্ঞান করে সামান্য সময়ের জন্যে একটা অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করে তাকে দেখতে হয়। তো এখানে আমাদের কনসালট্যান্ট তাকে দেখেছেন, 2 চোখে দেখেছেন, চোখের বিভিন্ন পরীক্ষা করেছেন, তার চোখে অন্য কোনো সমস্যা আছে কিনা, এই শিশুটির কোনো সানি আছে কিনা, শিশুর কোনো গ্লুকোমা আছে কিনা, সব পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পর উনি যখন দেখে কোনো অসুবিধা নাই, তখন উনি চোখের পাতা উল্টিয়ে আসেন, সাইন আসেন, চলে আসেন। আকবর এখানে বসতে, আকবর এখানে চলে আসেন। না প্লিজ এখানে চলে আসেন। আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মাঝে আমাদের বাংলাদেশ হাসপাতালের বিভিন্ন ব্রাঞ্চের কনসালটেন্টবৃন্দ আসছেন, লায়ন্স হসপিটালের ডাইরেক্টর প্রফেসর শাহিন রহমান আসছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আসবার জন্যে। জি, তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা আসলে চেষ্টা করি। তো এখানে চেষ্টা হয়েছে, এখানে 2 চোখেরই উনি ফরেন বডি দেখতে পান। দেখার পরে উনি মনে করেন যে এটা ডানটা বেশি আছে, ডানটা বের করে দেন। যাওয়ার পরে রুগীর বাবা বলে, আপনি বাম চোখে বললেন ডান চোখ করে দেন। তখন উনি বলছে, ও তাই তো, বাম চোখে করতে হবে। উনি আবার ওটিতে নিয়ে বাম চোখটা করে দেন। এইটাই যদি বলা হয় যে ভুল, বলে এইটাই ভুল যে উনি একবারেই 2 চোখটা না করে উনি প্রথমে ডানটা করেছেন, পরে বামটা করেছেন। এবং পরবর্তী পর্যায়ে বাবা আমাকে বুঝিয়ে বলেছেন যে এটা চোখের সামান্য চুল ছিল, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা নিঃসন্দেহে চলে, চোখ ভালো হয়ে গেছে। রুগীর বাবা মা বলেছে যে আপনি একটা ডিসচার্জ সার্টিফিকেট লিখে দেন। উনি লিখে দিয়েছে, বাড়ি চলে গেছেন। তো এখানে আরেকটা বিষয় এসেছে রিপোর্টে যে উনি পালিয়ে গেছেন, ডক্টর পালিয়ে গেছেন। কিন্তু এটা সম্পূর্ণ অসত্য কথা। ডক্টর পালিয়ে যাবেন কেন? তো বুঝিয়ে দিয়ে গেছেন। তাহলে একটা কথা বলে যায়, অস্ত্রোপচার আসলে হয় নাই, এটা ফরেন বডি রিমুভাল। এবং উনি যেটা বলেছেন যে ডাক্তার পালিয়ে গেছেন, এটাও আসলে কথাটা ঠিক না। আবার একটা কথা বলা হয়েছে যে ডান চোখে যে ভুল করে বাম চোখে ভুল করে ডান চোখে ঠকেছে, এটাও আসলে মানে কথাটা সঠিক না। তাহলে এই যে 3টা কথা আসলে বলা হলো, এই 3টাই কিন্তু আসলে সঠিকভাবে তুলে ধরা হয় নাই হয়তো রুগীদের কাছে। বলা যায় যে আমাদের ব্যর্থতা, যে আমরা রুগীদেরকে বলতে পারি নাই, রুগীদের কাছে কমিউনিকেট করতে পারি নাই। সেজন্য হয়তো পেশেন্ট তার সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে হয়তো এই সংবাদটা পরিবেশন করেছেন, এটা হতে পারে। আমরা মনে করি যে আসলে কমিউনিকেশন গ্যাপটা হয়েছে কোথাও, কোনো জায়গায়। তো আমরা আজকে আপনাদের সামনে এই কমিউনিকেশন গ্যাপটা কোথায় হয়েছে, কী ঘটনা ঘটেছিল, সত্যিকারে কী হয়েছিল, কোথায় ভুলটা হয়েছে বা কোথায় প্রবলেমটা হয়েছে, কেন এই রিপোর্টে আসলো, এই ব্যাপারটা আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। তো আমার মনে হয় আমরা রিটার্ন রিপোর্টটা কি এখন পড়বো না, হিসেবে আসলে পড়বো না, নিয়াজ ভাই আসার কথা আর কি। নিয়াজ ভাই আসুন, 5-7 মিনিট লাগবে। আচ্ছা, উনি আমাকে বলছে আপনি শুরু করেন। এনটিভি আসছে, এনটিভি চলে আসছে। হ্যাঁ, আমি দিয়ে দিই তাহলে, যারা যারা একটু সামনে আছে সবাইকে এটা এটা একটু দিতে হবে। এই এদিকে আসলে এটা একটু সবাইকে, সাংবাদিক ভাই যারা আছে সবাই, না সাংবাদিক ভাই অন্যদের তো দরকার নেই, সাংবাদিক যারা আছে সবাইকে পেয়েছেন আপনারা? এটা কি পেয়েছেন এই ইয়েটা? আমি এখন আসেন। তো আমাদের কনসালটেন্ট বৃন্দ এবং যারা আমাদের সাংবাদিক ভাই বোনরা আছেন, তাহলে আমাদের লিখিত যে বক্তব্যটা আমরা আপনাদের সামনে পেশ করতে এসে পড়ি। আসসালামু আলাইকুম। উপস্থিত বাংলাদেশ আই হসপিটালের সম্মানিত কনসালটেন্ট বৃন্দ, বাংলাদেশ হসপিটালের সমস্ত ব্রাঞ্চের কনসালটেন্ট বৃন্দ, অন্যান্য আগত সম্মানিত চক্ষু বিশেষজ্ঞবৃন্দ এবং সবচেয়ে বড় কথা আমাদের আজকে আমন্ত্রিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এখানে এসেছেন। এনটিভি থেকে এসেছেন, এখন থেকে এসেছেন, এখন টেলিভিশন থেকে, কালের কণ্ঠ থেকে এসেছেন, RTV থেকে এসেছেন, ATN নিউজ থেকে এসেছেন, নিউ নেশন থেকে এসেছেন, সময় টিভি এবং প্রথম আলো থেকে এসেছেন, যুগান্তর থেকে এসেছেন, আমাদের দেশ থেকে সময় থেকে এসেছেন। তো আরও যারা আসবেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। সম্প্রতি কিছু ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের রোগীর ভুল চক্ষু অস্ত্রোপচার ঘটেছে বলে রোগীর স্বজনদের দ্বারা দাবি করা হয়েছে। এই প্রতিবেদনের রোগীর সাথে সংশ্লিষ্টদের ভাষ্য সম্পূর্ণ ভিত্তিহীন
ও প্রকৃত ঘটনাকে সম্পূর্ণভাবে বিকৃত উপস্থাপন করা হয়েছে। এ ঘটনা সত্য নয়। এমত অবস্থায় গতকাল সকালে যখন আমরা এরকম রিপোর্ট পেলাম, এরকম সংবাদ শুনলাম টিভিতে এবং নিউজে, তখন সঙ্গে সঙ্গে বাংলাদেশ আই হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান একটি কার্যনির্বাহী যে এক্সিকিউটিভ বোর্ড অফ ডাইরেক্টর আমাদের আছেন, সেই বোর্ড অফ ডাইরেক্টর একটা জরুরি মিটিং তলব করেন গতকাল। মিটিংয়ে সিদ্ধান্ত হয় যত দ্রুত সম্ভব একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হোক এবং ঘটনাটা জানার জন্য তাকে আদেশ করেন। এবং বেলা 1টার মধ্যে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়ে যায়। এবং এই নতুন তদন্ত কমিটি যেটা করা হয় তার প্রধান ছিলেন আমাদের এই হাসপাতালের ডাইরেক্টর প্রফেসর জালাল আহমেদ, এবং সদস্য সচিব এখানে ছিলেন ডক্টর মেহবুল কাদির। এছাড়া আরও 3 জন সদস্য ছিলেন। তারা ঘটনার গুরুত্বের কারণে গতকালকেই বেলা 3টার সময় একটি মিটিং আহ্বান করেন। সেই মিটিংয়ে আমাদের যিনি কনসালটেন্ট তার সাক্ষাৎকার গ্রহণ করা হয়, ওটিতে যারা ছিলেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়, এবং এটাও সিদ্ধান্ত হয় যে সম্মানিত যে শিশু রোগী এবং তার গার্জিয়ানদের সঙ্গে আমরা আলাপ করব, এই আলাপ করবেন। এবং এই মর্মে একটি চিঠি, অফিসিয়ালি একটা চিঠি ইস্যু করা হয় এবং রুগীকে পাঠানো হয়। রুগীকে পাঠানো হওয়ার পরে তাকে বলা হয় যে আমরা আজকে রাত্রে 9:30 বা 9টায় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন, কী ঘটনা ঘটেছিল আপনাদের শুনবো, এবং এর ব্যাপারে আমরা সময় টিম থেকে আসছেন। সময় টিমে কে আসছেন? জি জি, সময় টিম থেকে আসছেন। সময় টিম থেকে কে আসছেন ভাই? আপনি আসছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা খুব খুশি হয়েছি যে আপনারা এসছেন। তো যেটা বলছিলাম যে যখন এরকম একটা ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটলো, তখন আমাদের তদন্ত কমিটি বিকালে মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে আমাদের এখানে কনসালট্যান্ট ডক্টর শাহজারা বেগমের সাক্ষাৎকার নিলেন, আমাদের স্টাফ যারা ছিল ওটিতে তাদের সাক্ষাৎকার নেওয়া হলো, বাকি থাকলো রোগীর সাক্ষাৎকার নিতে। এখন রোগীর বাবা মাকে আমরা ওখান থেকে চিঠি লেখা হয়েছে, তারা উত্তর দিয়েছেন যে আমরা আজকে যেতে পারবো না, অন্য এক সময় চেষ্টা করব, এইভাবে লেখা হয়েছে। কিন্তু আমরা টেলিফোনও করা হয়েছে, টেলিফোনে উনি বলেছেন আসতে পারবেন না। যে কারণে আমরা পেশেন্টের যে বক্তব্য, ওনার যে অফিসিয়ালি ওনার কী বক্তব্য, কী অভিযোগ, সেই অভিযোগটা আসলে তদন্ত কমিটি শুনতে পারেন নাই। শুনতে পারলে আরও ভালো হতো, আমাদের বিবৃতিতে ভালো হতো। কিন্তু যে কারণে গতকালকে আমরা আসলে বিবৃতি দিতে পারি নাই। তো রোগীর কাছ থেকে এক পক্ষ শুনে তো হবে না, 2 পক্ষ শুনতে হবে, তো দিতে পারি নাই। পরবর্তী পর্যায়ে কালকে আমরা এই বিবৃতির উথেল করে রাখি। আজকে সকালে যখন দেখলাম যে গতকালকে রাত্রে আমাদের সংশ্লিষ্ট কনসালট্যান্ট ডক্টর শাহজারা বেগমকে গতকালকে রাত 1টার সময় গ্রেপ্তার করা হয়েছে, তখন আমাদের কিন্তু খুব মন খারাপ হয়ে যায় যে একটা সামান্য ঘটনা, একটা ফরেন বডি রিমুভালের একটা ঘটনা নিয়ে, এই ঘটনা কী কেস হলো, কেন কেস করা, কেন তাকে গ্রেপ্তার করা হলো। তো পরবর্তী আমরা থানায় খোঁজখবর করে শুনতে পাই যে তার নামে একটা ধারালো অস্ত্র দিয়ে রোগীর অস্ত্রোপচার করা হয়েছে বলে একটা অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো যাই হোক, আমরা রোগীর সাক্ষ্য গ্রহণ করার জন্য তদন্ত কমিটি প্রাথমিক, তাহলে কী হলো, প্রাথমিক তদন্ত করে জানতে পারেন যে গত 14ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখে ইর্তিজা আরিজ হাসান নামে 18 মাস বয়সী একজন শিশু রোগী চোখের চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহজারা বেগম কনসালট্যান্ট বাংলাদেশ হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের নিকট আসেন, এবং তিনি চোখের পাতার নিচে ফরেন বডি বা পাপড়ি ও কর্নিয়াল অ্যাব্রেশনের অস্তিত্ব খুঁজে পান, যা চোখের কর্নিয়ার ক্ষতির কারণ হতে পারে বিধায় তা বের করে আনার পরামর্শ প্রদান করেন। এবং উনি তার প্রেসক্রিপশন লিখেছেন যে চোখের পাতায় ফরেন বডি আছে, অ্যাডভাইস রিমুভাল ফরেন বডি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এই কথাটা উনি লিখেছেন ডাক্তার সাহেব। এবং ডাক্তার সাহেব উনি ওই দিনের রোজা ছিলেন, যেহেতু রুগীটা অনেক কষ্ট পাচ্ছেন। এবং আমরা শুনেছি যে আমাদের কনসালটেন্ট যারা বলেছেন যে উনি এর আগে লায়ন্স হসপিটাল দেখিয়েছেন, ইসলামিয়াতে দেখিয়েছেন, কয়েক জায়গায় দেখানোর পরে এখানে আসছে। তো উনি বলেছেন বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আমি আজকে ওনাকে এটা বের করে দেবো, এই পাপিটা বের করে দেবো। তখন উনি বলে তাহলে আজকে রাত্রেই বের করে দেবো। তখন গত পরশুদিন রাত্রেই তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। উক্ত চিকিৎসাটি কোনো অস্ত্রোপচার ছিল না, আমি বারবারই বলছি যে আসলে কোনো অস্ত্রোপচার ছিল না, ছোট শিশু, তাই আউটডোরে এর চিকিৎসা সম্ভব নয় বিধায় অপারেশন থিয়েটারে নিয়ে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, আসলে মানে অ্যানেস্থেসিয়া দিয়ে এক্সামিনেশন করার সময় তাকে একটা কাজটা করা হয়েছে, দিয়ে সম্পূর্ণ চিকিৎসা করার জন্য নেওয়া হয়। তিনি ডাক্তার সাহেব 2 চোখ পরীক্ষা করে প্রথমে ডান চোখ থেকে পাপড়ি সরিয়ে নেন। এখানে একটা কথা বলা দরকার
যে যখন উনি পরীক্ষা করেন তখন তো বাচ্চাটা জ্ঞানে ছিল, ভালো করে পরীক্ষা করতে পারেন নাই, উনি শুধু বাম চোখ দেখেছেন। হ্যাঁ, বসো। বাম চোখ পরীক্ষা করে বলেছেন বাম চোখের প্রপার্টিটা আছে, কিন্তু যখন উনি অজ্ঞান করে পরীক্ষা করেছেন তখন উনি দেখতে পাচ্ছেন ওনার দুই চোখেই, মানে ওনার ডান চোখেও আছে। তো তখন উনি যখন উনি পরীক্ষাটা করেন তখন ডান চোখে পাওয়াতে সঙ্গে সঙ্গে ডান চোখের এই একটা চুল ছিল, চুলটা বের করে দেন। বের করে দেওয়ার পরে উনি ব্যান্ডেজ করে দেন। ব্যান্ডেজ করে দেওয়ার পরে উনি তখন মনে করছেন এই চোখেও আমি আগে দেখেছি। ওটা উনি তখন বলতে পারেন না যে আমি ডান চোখ না বাম চোখ করেছি, উনি করে দিয়ে ছেড়ে দিয়েছেন। পরে বাবা মা বলছে আপনি তো ম্যাডাম বললেন বাম চোখ, নিউটন চলে আসো, একটু বসতে চলে আসো। তো আমাদের অপথলমোলজি সোসাইটি অফ বাংলাদেশের মহান মেম্বার সেক্রেটারি বা মহাসচিব আর কি, তো উনি আমাদের মধ্যে আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। তো আমি যেটা আসছিলাম যে উনি যখন দেখলেন যে অজ্ঞান করে ওনার ওই চোখে আছে, উনি বের করে দেন। পরবর্তীতে বাবা মা বললেন যে আপনি তো বললেন বাম চোখে আছে, উনি বলছেন হ্যাঁ তাই তো, বাম চোখে তো ছিল, আসলে আমি বাম চোখটা করে দিই। এখানে ডাক্তার সাহেব বলছে আমার এটা আসলে ওই সময় করে দেওয়া হচ্ছিল, আমি দেরি হয়ে গেছে করে দিচ্ছি। উনি আবার বাচ্চাটাকে নিছেন। এখন বাচ্চাটা তো অ্যানেস্থেসিয়া দেওয়া ছিল, বাচ্চা এখনও জ্ঞান ফেরে নাই, ঠিক ওই অবস্থা উনি নিয়ে তো 2 মিনিটের মধ্যে আবার বাম চোখটা করে দিয়েছেন। করে দেওয়ার পরে ওই চোখে ব্যান্ডেজ করে দিয়েছেন। ব্যান্ডেজ করে দেওয়ার পরে বাবা মার কাছে দিয়ে বলেছেন যে এখন কোনো অসুবিধা নেই, 2 চোখে ক্লিয়ার করে দিয়েছি। তখন বাবা মা তেমন কিছু বলেন না, বলেছে আপনি একটা ডিসচার্জ সার্টিফিকেট লিখে দেন। এইটাই ছিল ওনাদের কাছ থেকে কথা। ও আরেকটা কথা হলো যে যেহেতু বাচ্চা রোগী, ওনাদের সাধারণত ফরেন বডি রিমুভ করে আমরা কোনো ব্যান্ডেজ দিই না, নর্মালি দিই না, কিন্তু বাচ্চা রোগী তো, আর ওনার চোখের অ্যাব্রেশন ছিল, অ্যাব্রেশন দিলে তো আমরা সবাই চোখের ডাক্তাররা জানি যে একটা ব্যান্ডেজ করতে হয়, কিন্তু সেই ব্যান্ডেজ করতে বাচ্চা রাখবে না, তো ওনাকে ব্যান্ডেজ করে বড় করে বেঁধে দেওয়া হয়েছে। জিনিসটা দেখতে অনেক বড় মনে হয়েছে, আসলে আর কিছু না। তো চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা বা কর্নিয়াল অপারেশন থাকায় দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেওয়া হয়। এটি এই ধরনের চিকিৎসার স্বীকৃত প্রচলিত পদ্ধতি, যেটা আমাদের চোখের ডাক্তার সবাই জানেন, যা কোনো অস্ত্রোপচার বা অপারেশন নয়। পরবর্তী চিকিৎসা ব্যবস্থা যথাযথ অনুসরণ করা হলে শিশুটির চোখের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। শিশুটির সাথে সাথে চিকিৎসার সাথে সাথে শিশুটির সাথে থাকা বাবা মাকে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু রোগীর মা বাবা এবং আত্মীয় স্বজন চিকিৎসা প্রক্রিয়ার পুরো অংশটি বুঝতে ভুল করেন। এই আমাদের চেয়ারম্যান সাহেব আসতে চলে আসছে, এখানে বসতে, ডক্টর মাহবুব চলে আসছে, এখানে চলে আসছে। আসসালামু আলাইকুম। করতে পারি। তো আমরা যেটা যখন বলেছি যে উনি বাবা মাকে বললেন পুরো অংশটি, কিন্তু রোগীর বাবা মা আত্মীয় চিকিৎসা প্রয়োগ অংশ বুঝতে ভুল করেন। এখানে আমি বলবো কথাটা ভুল না, আমি বলবো কমিউনিকেশন গ্যাপ। মানে এখানে ভুলটা শুধু আমাদের না, বাবা মা আমাদেরও বলতে হবে, এই জন্যে যে আমরা হয়তো বোঝাতে পারি না, তার প্রকৃত অবস্থাটা বোঝাতে পারি নাই বলে আমি বলবো ভুলটা এখানে বাবা মার শুধু না, আমাদেরও কমিউনিকেশন গ্যাপ হয়েছে এখানে, ডেফিনেটলি কমিউনিকেশন গ্যাপ হয়েছে এখানে। এই জন্য আমরা মনে করি, আমরা দুঃখিত ফর দ্যাট যে আসলে কমিউনিকেশন গ্যাপটা হয়েছে এখানে। এই জিনিসটা আসলে পরবর্তী পর্যায়ে যখন রোগীরা সাংবাদিক ভাই বোনদের বলেছেন, তারা হয়তো অন্যভাবে জিনিসটাকে নিয়েছেন। আমার মনে হয় গ্যাপটা এখানেই হয়েছে, এখানেই গ্যাপটা হয়েছে, যেটা আমরা যদি আরও একটু ব্যাখ্যা করতাম রোগীর বাবা মার সঙ্গে, হয়তো বা এই কমিউনিকেশন গ্যাপটা হতো না, আজকে এই ধরনের ভুল বোঝাবুঝিটা হতো না। যাই হোক, তারা রোগীর বাবা মা পরবর্তীতে তদন্ত কমিটির কাছে কোনো অভিযোগ না দিয়ে থানায় মামলা দায়ের করেন যে ধারালো অস্ত্র দিয়ে শিশুর চোখে ক্ষতি করা হয়েছে। আমরা থানা থেকে মামলাটার এফআইআরটা নিয়েছি, কপি নিয়েছি, সেখানে লেখা হয়েছে যে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে শিশু চোখে ক্ষতিসাধন করা হয়েছে। আপনারা শুনলেন যে একটা ফরেন বডি রিমুভ আছে, একটা ফর্সে, যে কোনো অস্ত্রও নয়, অস্ত্রোপচার কিছুই না। সেখানে এই কথাটা তো আসলে সত্য নয়। এই কথাটা দিয়ে হয়তো তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই কথাতে নাজেহাল করা হয়েছে, কিন্তু আসলে সত্য নয়। এই ধারাটা তো মোটেই ঠিক হয়নি, আমি মনে করি মোটেই ঠিক হয়নি। অথচ তদন্ত কমিটির পক্ষ থেকে কয়েকবার যোগাযোগ করা হলেও বাবা মা আসতে বা সহায়তা করতে অপারগতা প্রকাশ করেন। তারা যদি কালকে আসতেন তাহলে আজকে এই পর্যন্ত হয়তো আসতো না, নিশ্চয় হতো না। যার ফলে বাংলাদেশ আই হসপিটাল ইনস্টিটিউটের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের পুরো চিকিৎসা ব্যবস্থা নিয়ে যা যা বলেছেন তা ভিত্তিহীন অপপ্রচারের শামিল। পরবর্তীতে বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় পুলিশ ডাক্তার শাহেদা বেগমকে গ্রেপ্তার করেন। কোনো চিকিৎসকের কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া চিকিৎসার জন্য গ্রেপ্তার করা অত্যন্ত বেদনাদায়ক এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। কারণ আমরা মনে করি একজন চিকিৎসকের ব্যবস্থা কোনো কমপ্লেন হতেই পারে, কিন্তু সেই কমপ্লেনটা সঠিক কিনা সেটা তদন্ত না করে, বিচার না করেই তাকে গ্রেপ্তার করলে
এটা তো আমরা মনে করি না এটা সঠিক বলে আমরা মনে করি না। কোন আইনে করা হয়েছে আমরা সেটা জানি না, আমরা জানতে চাই। আমরা তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এরকম কোনো তদন্ত ছাড়া গ্রেপ্তার হলে সেটা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি উৎসাহীদের ব্যাপারে তড়িৎ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতে এহেন ঠুনকো অভিযোগ এনে কোনো চিকিৎসককে আর যেন হয়রানি না করা হয় সেজন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত চিকিৎসা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে আরও প্রশ্ন থাকলে বা সঠিক তথ্য প্রয়োজন হলে দয়া করে আমাদের অফিসিয়াল প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এবং আজকে আপনারা যারা সাংবাদিক ভাই বোনরা উপস্থিত আছেন তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব, আপনারা পুরো ঘটনাটি শুনলেন, আমরা চেষ্টা করেছি বলবার জন্যে। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, আপনাদেরকে সময়টা আমরা অবশ্যই দিব। তো তার আগে আমি ডক্টর আশরাফকে অনুরোধ করব যে আমাদের মাঝে আমাদের সম্মানিত কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ আছেন, ওএসবির পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আসছেন, আমরা তাদেরও কিছু বক্তব্য শুনে আমরা সাংবাদিক ভাই বোনদের কাছ থেকে প্রশ্ন নিলে ভালো হয় বোধ হয়। আপনারা কি সম্মত আছেন তাতে? তাহলে আশরাফ কি আছে? আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক কমিটির মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির মহাসচিব ডাক্তার জি নুরাইন নিউটন। আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি নিউটন স্যারকে বলার জন্য। ধন্যবাদ স্যার। আসলে যে ঘটনাটা গত রাত্রে ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবে এটা কাম্য নয়। আমি বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির পক্ষ থেকে এর সদস্য সচিব হিসেবে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা তো প্রয়োজনে মানহানি মামলা করব এবং এইভাবে ডিফেমেশন করার জন্য আবারও চক্ষু চিকিৎসক সমিতির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আসলে যে ঘটনাটা হয়েছে আমাদের ডক্টর স্যার আপনাদেরকে ব্যাখ্যা করছে, আপনারা শুনছেন, এখানে কোনো অস্ত্রোপচারের ঘটনাই ঘটে নাই। কাজে এখানে অপারেশন এক চোখ আরেক চোখ একটু ভুল বোঝাবুঝির কারণে একটা ফরেন বডি ছিল সেটা বের করা হয়েছে। কাজে এখানে বাচ্চার কোনো ক্ষতি হয় নাই বা কোনো ধরনের কোনো ঘটে নাই। আর আরেকটা জিনিস আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাবো, একজন সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসককে রাতের আধারে একটা সময় কোনো তদন্ত ছাড়া গ্রেপ্তার করা এটা কোনোভাবেই কাম্য নয়। একটা ভুল হইতেও পারে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বা কোনো কারণে প্রয়োজন হতে পারে, আমরা স্বীকার করি তদন্তের জন্য। দিনের বেলাও ওনার সাথে কথা বলা যেত, ওনার চেম্বার ছিল। মিথ্যা বা ভুল তথ্য প্রচার করে এই যে আমাদেরকে পুরা চক্ষু চিকিৎসকের মাঝে সকাল থেকে আমি অনেক অসংখ্য ফোন পেয়েছি। আমি আজকে সকালে নিজে রাত্রে আমি খবর পেয়েছি, আমার নজরুল স্যারদের সাথে কথা হয়েছে। আমি সকালবেলা ধানমন্ডি থানায় চলে গেছি, অনেকক্ষণ ছিলাম। তারপরে ওইখানে কিন্তু তারা বললো যে মামলা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, আপনাদের এখন বেল নিতে হবে। সেটাই আমরা পরে যাই হোক খুশির খবর যে ওনার বেল হয়েছে, সেজন্য আমরা আনন্দিত। পাশাপাশি এই ধরনের ভুল যেন ভবিষ্যতে না ঘটে সেই জন্য সাংবাদিক সহ সবার কাছে আমার অনুরোধ, গার্জিয়ানদের কাছেও আমার অনুরোধ যে এইভাবে একটা ভুল তথ্য দিয়ে মিথ্যা মামলা না করার জন্য। এবং পাশাপাশি প্রশাসন এবং পুলিশ প্রশাসনকেও বলবো, যদি কোনো ভুল হয় তদন্ত আছে, আগেই তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার জন্য অনুরোধ করছি। সবশেষে সবাইকে এই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ নিউটন স্যার। এখানে আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে অস্ত্রোপচার বা অপারেশন, সেটা শুনলেই সবাই ভয় পায়। এবং যখন আমরা বলে উঠি মিডিয়াতে যে অস্ত্রোপচার হয়েছে, এটা কিন্তু আপনারা শুনলেন যে সম্পূর্ণ মিথ্যা একটি তথ্য যারা দিয়েছে, রোগীর পরিবার বা আত্মীয় স্বজন একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে সম্পূর্ণ অসত্য একটি তথ্য দিয়েছে এবং যেটি আমাদের জাতির জন্য বিভ্রান্তিকর। আমি অনুরোধ জানাবো লায়ন্স আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর শাহিনুর রহমান স্যারকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি প্রথমে আগত সকল সাংবাদিক বৃন্দকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই যে ওনারা আমাদের কথা শুনতে আসছেন। আমি বর্তমান যে আহ্বায়ক কমিটি আছে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি এবং লায়ন্সের ডাইরেক্টর জেনারেল হিসেবে আছি। আমি যেটা বলতে চাই, আমার মনে হয় আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যে একটা চোখের পাতার নিচে আমাদের যে চোখের মণিটা আছে অর্থাৎ কর্নিয়াটা, এর মাঝখানে একটা পাপড়ি, আমাদের যে আইল্যাশ বলি আমরা, এটা ভিতরে ছিল, এটা সরায়ে বের করে দেওয়া হয়েছে। যখন কোনো চাকু বা আমরা যেটাকে বলি নাইফ ব্যবহার না করা পর্যন্ত সেটাকে আমরা অস্ত্রোপচার করতে পারি না, সেটা ছোট হোক বড় হোক। এটা এক নম্বর কথা। আমার কথা হচ্ছে সুতরাং এটাকে অস্ত্রোপচার বলে
ডাক্তারদের মাঝে যে ভীতি সৃষ্টি করা হলো, যে অসম্মান করা হলো, এটা আসলে জনগণই ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি। কারণ ডাক্তাররা যদি, হ্যাঁ অবশ্যই ডাক্তাররা জনগণের কাছে দায়বদ্ধ, আইনের কাছে দায়বদ্ধ, এবং যদি ডাক্তার ভুল করে তার প্রকৃত শাস্তি হইতে হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে সে ভুল করছে, অবশ্যই সেটা শাস্তি হতে হবে, কিন্তু সেটা আগে তদন্ত হতে হবে। এবং আমি আমার বিনীত সাংবাদিক ভাইদের বিনীত আহ্বান করব, আপনারা ভবিষ্যতেও যদি রিপোর্ট করেন, আমি কালকে বিকালেই রিপোর্টটা দেখছি টিভিতে, দয়া করে আপনারা দুই পক্ষের কাছে শুনেন, প্রকৃত ঘটনাটা শুনে যদি রিপোর্টটা করেন, তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। মিডিয়া এখন এমন একটা অবস্থা চলে গেছে, সেকেন্ডের মধ্যে এটা কোটি কোটি জনগণের কাছে চলে যায়, ফেসবুকে চলে যায়, বিভিন্ন জনের বিভিন্ন রকম মন্তব্য করতেছে। আমাদের কথা একটা পরিষ্কার, আমি চক্ষু চিকিৎসক সমিতির পক্ষ থেকে বলতে চাই, আমাদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা চক্ষু ডাক্তার বা যে কোনো ডাক্তার কোনো অন্যায় করবে, রোগীর সাথে কোনো অসদাচরণ বা ভুল করবে, সেটা শাস্তি হতে হবে। কিন্তু যদি ভুল না করেও শাস্তি পেতে হয়, এতে শেষ বিচারে ডাক্তাররা নিরুৎসাহিত হবে, কাজ করতে যে বাধাপ্রাপ্ত হবে এবং সহসা কোনো কাজে হাত দিতে চাইবে না। আলটিমেটলি কিন্তু এদেশের জনগণ তথা আমরা সবাই সাফার হব। সুতরাং আমি বলতে চাই যে আমাদেরকে যেভাবে অপমানিত করা হলো, একটা মিথ্যা সংবাদ দিয়ে এই ছড়িয়ে গেল, এবং রাত 1:30টার সময় আমি বলতে চাই যে উনি কি মারা করেছেন? ওনার চোখটা কি তুলে ফেলেছেন? ওনার চোখে কি বাচ্চা দেখতে পাচ্ছে না? আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আপনারা একটু খোঁজ নেন, বাচ্চাটা কি ওই চোখে দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে? যদি তাই হয়, তাহলে রাত 1:30টার সময় একজন চিকিৎসককে, একজন সিনিয়র চিকিৎসককে রাত 1:30টার সময় বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যারা সবাই আমাদের সাথে একমত যে আমরা দেশবাসীকে সত্য ঘটনা জানাতে চাই এবং আমরা আইনের শাসনকে শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধা অবশ্যই একটা নিয়মের মধ্য থেকে হতে হবে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর সাজিদ আব্দুল খালেক স্যার। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। এবং জন ফর্নান্ডেজ ওএসবির পক্ষ থেকেও জান। হ্যাঁ, আমি ওই বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির জয়েন্ট কনভেনর হিসেবে আছি। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মূল কথাগুলো তো চলে আসছে, আপনার প্রশ্ন করবেন। সেটা হচ্ছে কোন একটা ঘটনা ঘটার পরে শুধুমাত্র এক পক্ষের কথা শুনেই যদি কোনো বক্তব্য উপস্থাপন করা হয় অথবা একটা রায়ের মতো ঘোষণা করে দেওয়া হয়, এটা হিসাব হতে পারে না। সাংবাদিকতার মধ্যে আপনারা জানেন যে যার সম্পর্কে বক্তব্য দিবেন তার একটা বক্তব্য জানা উচিত, তিনি কি বলতে চান, যেটা আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে যখন কাউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তখন আপনারা ধরে নেন যে নিশ্চয়ই অপারেশন হচ্ছে না, বিষয়টা না। অপারেশন থিয়েটারে নেওয়া মানেই অপারেশন করা না। সেখানে আমাদের একটা মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপে দেখতে হয়। এই বাচ্চাটার ক্ষেত্রে যখন বাচ্চার গার্জিয়ান দেখলো যে বাচ্চাটাকে অপারেশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই তার মাথায় আসছে যেটা একটা অস্ত্রোপচার হতে পারে, ভুল ধারণা হতে পারে, সম্পূর্ণ ভুল ধারণা। এবং অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে মাইক্রোস্কোপের নিচে বড় করে চোখটাকে দেখে সেই যে ফরেন বডি ছিল সেটাকে বের করা। এটা কোনো অস্ত্রোপচার না, এবার কোনো অপারেশনই হয়নি। দিস ইজ নট এন অপারেশন, অস্ত্রোপচার। এটা ভুল ধারণা। এই ভুল ধারণার ভিত্তিতে যখন বলা হইল, তখন এই জিনিসের সম্পর্কে একটা প্রাথমিক তদন্ত করা ছাড়াই জাতীয় প্রচার মাধ্যমে এর প্রচার করাটা কতটা যৌক্তিক আপনি নিজে। 2 নম্বর, আমি পুলিশের ব্যাপারে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমার কাছে যে তথ্য আছে যে আমলযোগ্য অপরাধ, তার মধ্যে হচ্ছে যে গুরুতর অপরাধ হচ্ছে যে খুন, ধর্ষণ, ডাকাতি, দাঙ্গা, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, নারী ও শিশু পাচার, অপহরণ, স্ত্রী বিক্ষেপ ইত্যাদি। এটা আমলযোগ্য অপরাধ। এই ধরনের অপরাধ না হয়, যদি অন্য কোনো অপরাধ হয় যেটা আমলযোগ্য না, এরকম একটা অপরাধের কথা যখন নিয়ে আসলো, পুলিশ মহোদয় কি আপনারা দেখেছেন যে প্রেসক্রিপশনে কি লেখা ছিল? এটা কি কোনো অপারেশন ছিল? এটা শোনার পরে কি এমন তার দাগে অপরাধ ছিল যে জন্য রাত্রি 1:30 তার বাসায় গ্রেফতার করতে হবে? শুধুমাত্র একজন নির্ভর ডাক্তার বলে কি আসলে? আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আমরা আর প্রশ্রয় দেব না মানুষের। এবং এ ব্যাপারে আমি সাংবাদিক
মহল যারা আছেন তাদের অনুরোধ করবো যে আপনারা নিজেরা সত্যতা যাচাই করুন। আমাদের প্রকৃতি আমাদের সাথেই কথা বলুন। আমরা সম্মিলিতভাবে চিকিৎসক পেশা থেকে শুরু করে সাংবাদিক পেশা যারা জড়িত, সাধারণ জনগণ সবাইকে নিয়ে একটা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়তে পারি। এই প্রত্যাশা করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাজেদ স্যারকে। এখানে আমরা দুটো বিষয়কে হাইলাইট করতে চাই। প্রথম বিষয়, সত্যতা যাচাই না করে সংবাদ পরিবেশনা। দ্বিতীয় বিষয় হচ্ছে রাতের অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একজন ডাক্তারকে তুলে নিয়ে যাওয়া যেখানে কোনো সার্চ ওয়ারেন্ট নাই। এই ব্যাপারগুলো আমাদের জন্য, আমাদের জাতির জন্য কিন্তু হতাশাজনক এবং উদ্বেগজনক। আমরা বলি বাংলাদেশ 2.0, আমরা এটা দেখতে চাই না। আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা দেখতে চাই। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ আই হসপিটাল ডিরেক্টর ডক্টর আলী আকবর স্যারকে কিছু বলার জন্য। এরপরে আমরা কোর্সে চলে যাব। আসসালামু আলাইকুম। আজকে এই সাংবাদিক সম্মেলনে আজকে যে সমস্ত সাংবাদিক ভাইরা আসছেন তাদের আমার সশস্ত্র সালাম এবং তাদের অভিনন্দন এবং তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। এবং আরও বিভিন্ন আমাদের বাংলাদেশ আই হসপিটালের বিভিন্ন ব্রাঞ্চ থেকে যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আরও অন্যান্য জায়গায় অনেক ডাক্তার আসছেন। বিশেষ করে আজকে যে সাংবাদিক ভাইরা এখানে আসছেন অনেক কষ্ট করে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, সেটা হলো দেশ এবং জাতির প্রাণ কিন্তু কতগুলো যদি চিন্তা করতে পারেন তাদের ভিতরে কিন্তু সাংবাদিকরা একদম প্রথম সারিতে। তার কারণ তারা বস্তুনিষ্ঠ সাংবাদিক সংবাদ পরিবেশন করে দেশ ও জাতিকে অন্যায়ের হাত থেকে, মিথ্যার হাত থেকে দেশকে এগিয়ে নিয়ে যান। এটা আপনারা তারপরেও হয়তো দুই একজনের এদিক ওদিকের জন্য হয়তো আপনাদের পুরো সমাজ যাতে কলঙ্কিত হয়। ডাক্তারদের এই বাংলাদেশে এবং সব জায়গায় পৃথিবীতে ডাক্তার এবং সাংবাদিক এবং আরো দু একটা যারা আছে তারা কিন্তু সবসময় কাজ করে। সাংবাদিকরা কিন্তু 24 আওয়ার্স কাজ করে, ডাক্তাররা কিন্তু 24 আওয়ার্স কাজ করে। আজকে যে কথাটা এসছে এখানে, ওই ডাক্তারের চলে যাওয়ার কথা তো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, চলে যাওয়ার কথা। কিন্তু সে তাকে একজন বলেছিল, একজন প্যারামেডিক বলেছিল যে কালকে বের করবে, যে অ্যানেস্থেসিয়া প্রফেসর নাইকে। পরে উনি অ্যানেস্থেসিয়া প্রফেসরকে খুঁজে বের করে তাকে এনে 2 মিনিটে না 1 মিনিটে অ্যানেস্থেসিয়া দিয়ে, তার কারণ রাত্রির ভিতরে কিন্তু চোখটা নষ্ট হয়ে যেতে পারে। উনি নিজের কাজ ফেলে রেখে উনি সেগুলো করে দিয়েছেন। যেটা হয়েছে এটা কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ বলে, যে দুই চোখেই ছিল। এটা বাচ্চাদের কিন্তু এটা কনজেনিটাল ডিফেক্ট অনেক সময় থাকে, দুই চোখে অনেক সময় এক চোখে দেখা যায়, এক চোখে দেখা যায় না, যাই দুই চোখে ওরা হয়ে গেছে। কিন্তু ওনাদের জন্য কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ হয়েছে। ওই চোখটা হয়তো পরে এরকমই হইতো, দেশটা আগে হয়ে গেছে। সেই জন্য তারা যেভাবে আচরণ করেছে, মিডিয়াকে যেভাবে, মিডিয়া হয়তো তাদের কথায় মানে যেভাবে কান্নাকাটি করে, যেভাবে তারা উপস্থাপনা করেছে, তারা হয়তো বায়াস হয়ে গেছে। তাদেরকে আমি দোষ করি না। এই ধরনের কথা যে একটা মিথ্যাকে এইভাবে একটা মিথ্যা যদি কেউ বলে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিগলিত হবে। এটা সাংবাদিকদের জন্য আমি খুব খারাপ কিছু মনে করি না, কিন্তু তাদের উচিত ছিল দুই পক্ষে একটু যাচাই বাছাই করে। আপনাদের কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ, আপনারা আছেন এই জিনিসটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং বাংলাদেশের আপমর মানুষের জন্য তাদের যাতে কোনো ক্ষতি না হয়, চিকিৎসার ব্যাপারে যেন কোনো ক্ষতি না হয়, সেই ব্যাপারে দৃষ্টিকোণ থেকে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদটা পরিবেশন করবেন এবং দেশ ও জাতিকে অন্যায়ের হাত থেকে বাঁচাবেন। যেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ। থ্যাংক ইউ। এবার কোর্সে ধন্যবাদ আলী আকবর স্যার। আমরা আশীর্বাদিত মিডিয়া এবং আমাদের সাংবাদিক ভাইদের যারা এসেছেন এই ঘটনাকে সত্য কতটুকু সত্য এবং সেটা উন্মোচন করার জন্য। আপনারা আমাদের কথা শুনলেন। আমাদের এখানে চক্ষু চিকিৎসক যারা আছেন, শুধু তারা এই হাসপাতালের চিকিৎসক না, আমাদের ট্যালেন্ট অর্গানাইজেশন অপথলমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের নেতৃবৃন্দ আছেন এখানে, তাদের কথা শুনলেন। এটা কিন্তু আমাদের চক্ষু চিকিৎসক সমাজ বাংলাদেশের একটা রিপ্রেজেন্ট করছে। আমরা আপনাদেরকে আমাদের কথা বললাম। অবশ্যই আপনারা সত্য উদ্ঘাটন করবেন। আমরা যেটা বলছি শুধু সেটাই না, কি সত্য সেটা বের করবেন। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনাদের যে প্রশ্ন আছে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা দিব। আমি একটু বলি এখানে যে আমাদের কয়েকটা ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে এখন টিভি, সময় টিভি, যমুনা টিভিতে রিপোর্টগুলো এসেছিল। তো আমরা খুবই আনন্দিত যে আজকে সময় টিভি থেকে ভাইরা এসছেন এখানে, এখন টিভি থেকেও এসছেন এবং অন্যান্য টিভি থেকে এসছে, এটিএন নিউজ থেকে এসছেন। তো আমরা মনে করি যে এনটিভি থেকে এসছেন, বিশেষ করে সময় টিভি থেকে, এবং যারা এসেছেন তারা যদি একটু বলেন যে আসলে রিপোর্টটা কী ছিল, আপনার কোনো কোশ্চেন আছে কিনা, আমার সেটা ভালো হয়। সময় টিভি থেকে কে আছেন ভাই? আপনার কোনো প্রশ্ন নাই?
আচ্ছা উন্নতি কি আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি আগে বলছি এই জন্য ওনাদের টিভি থেকে এটা প্রচারিত হয়েছিল। এখন টিভি থেকে যেহেতু এই নিউজটা কিন্তু এখন টিভি থেকে গিয়েছিল, সেজন্য আপনাকে আমি অনুরোধ করবো যে আপনার কোনো কনফিউশন আছে কিনা, কোনো জানার আছে কিনা। আমরা যে ব্যাখ্যাটা দিলাম এখানে আপনাদের কোনো কোশ্চেন এখানে আপনারা বলে আমরা সবার প্রশ্নই নিব, কিন্তু আপনাদেরকে আমরা একটু প্রায়োরিটি দিচ্ছি যেহেতু আপনাদের মাধ্যমে রিপোর্টে এসছে আর কি। সেজন্য আপনার কোনো প্রশ্ন থাকলে একটু এই মাইক্রোফোনটা ওনাকে দাও। কোনো না, তবু একটু কমেন্ট করেন যে আসলে আপনি এই যে শুনলেন এখানে একটু কমেন্ট করেন এখন টিভি থেকে। হ্যাঁ, না আমরা তো সব আমাদের পক্ষ থেকে বললাম, এমন তো না যে আমরা কিছু হাইড করছি, সব কিছু আমরা বললাম। আপনার কাছে কি পরিষ্কার হয়েছে কিনা? এখানে যদি কোনো আপনার কোয়েরি থাকে করতে পারেন না। প্রথম যখন সংবাদটা প্রকাশিত হয় তখন আমাদের কাছে এই মাইক্রো ঠিক আছে। হ্যাঁ, প্রথম যখন সংবাদটা প্রকাশিত হয় তখন আমাদের কাছে বিষয়গুলো অস্পষ্ট ছিল, কিন্তু অস্ত্রোপচার এবং আপনারা যেটা মানে দাবি করছেন যেটা অস্ত্রোপচার নয়, এটা কিন্তু আসলে যে অস্ত্রোপচার এই শব্দটা ব্যবহারের ফলে কিন্তু বিষয়টা কিন্তু জি হাইলাইট হয়। জি জি এবং হচ্ছে এটা কিন্তু আসলে মানে নেতিবাচকভাবে একটা প্রভাব পড়ে। জি। তো আপনাদের যেই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, তো আমার কাছে বিষয়টা মানে ক্লিয়ার মানে হয়েছে। ওকে ওকে, অনেক ধন্যবাদ। আমি তাহলে একটা জিনিস সাংবাদিক ভাইয়ের কথাই বলি যে আমরা যে মেন যে জিনিসটা ছিল যে এটা অস্ত্রোপচার হয়েছে, কিন্তু আসলে সেটা সঠিক নয়। এটা ফরেন বিভাগ কোনো আমাদের মানে অর্থনীতি কয়েকজন ব্যাখ্যা করেছেন যে ছুরি চাকুর কোনো বিষয় ছিল না, কাজে এটা কোনো অস্ত্রোপচার, এটা কিন্তু সত্য ঘটনা নয়, প্রথম একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় যেটা উনি বাম চোখে ডান চোখ অপারেশন করে ফেলেছেন, এটাও কিন্তু সঠিক নয়। তৃতীয় বিষয় যেটা মানে কোন টিভিতে এসেছিলো যে ডাক্তার পালিয়ে গেছেন, এটাও কিন্তু সঠিক নয়। তো দেখুন প্রতিটি জিনিসে কিন্তু আপনারা যদি কোনো প্রশ্ন বলতে পারেন, এটা কিন্তু সঠিক নয়। যদি আপনারা আরও যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন, প্লিজ বলেন। আমাদের এমডি ডক্টর নিয়াজ আব্দুর রহমান আসছেন, ধন্যবাদ তাকে আসবার জন্য। আমি আসলে যেটা জানতে চাচ্ছি এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটি শিশু, জি যেটা মানুষকে বেশি টাচ করে। জি। আমি এইটুকু জানতে চাইবো যে বাচ্চাটি কি আলটিমেটলি এখনো সেফ আছে, বা যে অপারেশনটি হয়েছে সেটি কি ভবিষ্যৎ বা বর্তমান সময়ে তার জন্য কোনো কারণে ক্ষতিকারক হবে কিনা? যদি ক্ষতির কারণ না থাকে তাহলে আসলে পুরো ব্যাপারটা অ্যাকসেপ্টেড, আপনারা যেটা বলেছেন। যদি বাচ্চাটা সেফ থাকে, আর বাচ্চাটা সেফ থাকলে পূর্ববর্তী যত সংবাদ বা যা শুনেছি আমরা সবগুলোকে অপপ্রচার বলতেই পারি। তবে বাচ্চাটি সম্পর্কে একটু আপনাদের থেকে অবস্থান পরিষ্কার হলো, পাশাপাশি আরো কি কি প্রসেস বাকি আছে এবং সেগুলো যদি সম্পন্ন হয় বা সেগুলো আদৌ সম্ভব কিনা, হলে সেই বাচ্চাটি কি শতভাগ ভবিষ্যতে নিশ্চয়তা আমরা পাচ্ছি কিনা। অনেক অনেক ধন্যবাদ, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কারণ আমরাও জানি একটা শিশু যখন রুগী হয়ে আসে অনেক ইমোশন কাজ করে বাবা মার জন্য, আমাদেরও করে। আমরা শিশু রোগী কিন্তু প্রায়োরিটি বেশি দিই। একটা চেম্বারে যখন আসে শিশু, আমরা শিশুকে আগে দিয়ে দেবো, এটা বলি। কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছেন সেটার জন্য আমাদের তদন্ত কমিটি গতকালকে অফিসিয়ালি আনঅফিসিয়ালি যোগাযোগ করার চেষ্টা করা হয় বাচ্চাটার বাবা মার সঙ্গে, এবং যোগাযোগও করা হয়। যার ফলে উনিরা বলেছেন যে আমরা আজকে আসতে পারবো না, এবং লিখিতভাবে উনি জানিয়েছেন যে আমাদের পক্ষে আজকে যাওয়া সম্ভব নয়, যে কারণে আমরা যোগাযোগ করতে পারি নাই, বাচ্চাটাকে দেখতে পারি নাই। এবং আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে যে যেহেতু প্রশ্নটা আমাদেরও প্রশ্ন, আমরাও জানতে চাই আমাদের এই বাচ্চাটা রোগীটা ভালো আছে কিনা, তার প্রতি আমাদের অনেক মমতা, এই বাচ্চাটা ভালো আছে আমরাও জানতে চাই। এই জন্য আমরা যেহেতু জানতে পারিনি কালকে, ওনারা আসেন নাই, আমি আল্লাহর কাছে কামনা করি উনি অবশ্যই বাচ্চাটা অবশ্যই ভালো থাকবে, এবং কোনো অপারেশন হয় নাই, বাচ্চার চোখে যে ফরমসে বের করে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ উনি অবশ্যই বাচ্চাটা ভালো থাকবে। তারপরে আপনাদেরকে অনুরোধ করব আপনারা বাচ্চার খোঁজখবরটা নেবেন, বাচ্চা লাগলে বাসায় যান, তার ইন্টারভিউ করেন কেমন আছে। এবং আমি আজকে চেয়ারম্যান এমডি মহোদয় এখানে আছেন, তাদের সামনে বলতে চাই বাচ্চাটার চিকিৎসা যা কিছু লাগে আমরা সম্পূর্ণ হাসপাতাল থেকে করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটা জিনিস আমি একটু উত্তর দেব। হ্যাঁ, শিওর। আমি যেটা আরেকটা কথা আপনাদের বলতে চাই, যেমন মনে করেন বাচ্চা চোখ ভালো আছে কিনা। হ্যাঁ, এখন যেহেতু একটা সিলি একটা ব্যাপার নিয়ে মামলা করে দেওয়া হলো, আমরা আশঙ্কা করতেই পারি যে আপনারা যখন বললেন যে বাচ্চার চোখ ভালো আছে কিনা, তারা বললো বাচ্চার চোখ ভালো নেই। এটা আমরা এরকম আশঙ্কা করি, কারণ আমরা বুঝতে পারতেছি না যে কি উদ্দেশ্যে একটা তিলকে তাল করা হলো, একেবারে অস্ত্রোপচার বানাতে হলো, ভুল করে এক চোখের জায়গায় আরেক চোখে করে ফেলা হলো, যেখানে কোনো অস্ত্রোপচার হয়। ডাক্তারকে অ্যারেস্ট করা হলো, মামলা করা হলো, ডাক্তারকে অ্যারেস্ট করা। সুতরাং আমাদের সন্দেহ হয় যে এর পিছনে আসলে অন্য কোনো উদ্দেশ্য কাজ করে। এটা শুধুমাত্র মানে বাংলাদেশের মতো একটা প্রতিষ্ঠান অনেক বেশি সুনাম অর্জন করছে, অনেক বেশি সার্ভিস দিচ্ছে, এটার এরকম একটা বিষয় থাকতে পারে এখানে, আমরা জানি না।
এই জন্য আমি আমার এই যে বড় ভাই যেটা বলছেন আমাদের নজরুল ইসলাম, ওনার সাথে আমি একটু অ্যাড করবো যে আপনারা ওই চিকিৎসক ওই শিশুকে দেখবেন এবং প্রয়োজনে আপনাদের বিশ্বস্ত চক্ষু চিকিৎসককে গিয়ে দেখান যে হ্যাঁ সে ভালো আছে, সে অবশ্যই ভালো থাকবে, কারণ তার কোথাও টাচ করা হয় আলগা একটা ফলে করে দিয়েছে, কোনো অস্ত্রোপচার হয় না, কোনো অস্ত্রোপচারই হয় না। প্রয়োজনে করেন, করে সত্যিটা উদ্ঘাটন করে জনগণকে জানান। আমাদের একটা দাবি থাকবে, যদি এটা মিথ্যা হয় আপনাদের মাধ্যমে জনগণ জানুক প্রকৃত সত্যটা কি। ধন্যবাদ। মিস্টার আরাফাতের আগে কিছু বলবেন? যখন দাঁড়িয়ে কিছু বললেন সাদা আব্দুল রাজাক। তখন কিন্তু এই কথা বললেন যে অস্ত্রোপচার হয়েছে না, না, উনি বলছেন আগে শুনেছি। আমি এই জিনিসটা আসলে জানতে চাচ্ছি, অস্ত্রোপচার তো হয়নি, হয়নি। তো বাচ্চাটা নিশ্চয়ই সেফ আছে। বাচ্চাটা যদি সেফ থাকে তাহলে আসলে পূর্ববর্তী সময় যত সংবাদ আমরা শুনেছি এবং আজকের যে সাংবাদিক সংবাদ সম্মেলন সেদিকেও কিন্তু আলটিমেটলি প্রয়োজন ছিল না। তো যেহেতু এই প্রচারটা হয়েছে সেটা আমি পরিষ্কার করতে চেয়েছি আর কি। জি জি, থ্যাংক ইউ। মিস্টার আরাফাত ফ্রম এনটিভি, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি মূলত তিনটি বিষয়ে ফোকাস করতে চাচ্ছিলাম। স্যার অলরেডি আমার একটি পয়েন্ট রেজ করেছে, তারপরে আমি শুরু করি। প্রথমত আপনারা যে তদন্ত করেছেন, আমি বলতে চাই যে এখানে অসাবধানতার বিষয় বা যদি বলি গাফিলতি এই টাইপের কিছু পেয়েছেন কিনা, বিকজ এটা যদি ওখানে সেফলি করা হতো বা খুবই সিনসিয়ারলি করা হতো তাহলে কিন্তু এই মিসকমিউনিকেশনটা হতো না। এটি একটা পয়েন্ট, বা এই ভুল থেকে আপনারা শিক্ষা নিয়ে পরবর্তীতে আরো সতর্ক থাকবেন কিনা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে গিয়ে যে পরিবারের কথা বলছেন বা ভুক্তভোগী যে পরিবার, তাদের সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা। সেটা হচ্ছে গিয়ে এখানে একটি পক্ষ আছে আর একটি পক্ষ নাই। যদি তারা থাকতো তাহলে আমরা আরো ক্লিয়ার হতে পারতাম এবং সেটি আরো যারা ভিউয়ার্স রয়েছেন বা যারা জানতে চায় তারা আরো শার্প হয়ে যেত বিষয়টা, এবং সেটি কেন তারা আসেনি সেটিও একটা সন্দেহ বা প্রশ্নের একটি বিষয় হয়ে দাঁড়ায়। যদি আসলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এটি তাদের একটি প্ল্যাটফর্ম যেখানে তারা সেটা রেজ করতে পারে, এট দি সেম টাইম সেই ক্ষতিপূরণ তারা দাবি করতে পারে। আর থার্ড বিষয়টি হচ্ছে গিয়ে যে সন্দেহের বিষয়টি যেটি বললেন সেটা আমার একটা প্রশ্ন ছিল। আমরা যেমনটি জানি যে ডক্টর মাহবুবুর রহমান স্যারের মাধ্যমে বাংলাদেশ আই হসপিটাল বাংলাদেশে একটি খুবই রেপুটেড একটি ইনস্টিটিউশন চক্ষু চিকিৎসার ক্ষেত্রে, তো কোনো কারণে আপনারা সন্দেহ পোষণ করছেন কিনা যে এখানে কোনো উদ্দেশ্য প্রণীত ভাবে বা এটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এটি করা হয়েছে কিনা, যেহেতু রাতের মাধ্যমে কেস ফাইল হলো এবং তাকে গ্রেফতার পর্যন্ত করা হলো, যেটি আপনারা দাবি করছেন যে এখানে আসলে ওই ধরনের যে অভিযোগ করা হয়েছে সেটি আসলে হয়নি। তো এটি বিষয় এবং এর এগেইনস্টে আপনাদের পক্ষ থেকে যদি এটি সত্যি না হয়ে থাকে আপনারা কোনো ক্ষতিপূরণ বা কোনো ধরনের তাদের এগেইনস্টে কোন ধরনের ব্যবস্থা নেবেন কিনা, স্টেপ নেবেন কিনা, এটি আমার জানার ছিল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিস্টার আরাফাত, ঠিক নেই, অনেক ধন্যবাদ মিস্টার আরাফাত ফ্রম এনটিভি। আপনি তিনটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো যে গাফিলতি ছিল কিনা এই ডাক্তার বা কনসালট্যান্টের। আমি এটা উত্তর আগে দিয়ে পরে যাচ্ছি। আমরা যখন ডক্টর শাহেদারাকে সাক্ষাৎকার গ্রহণ করি, গতকাল তদন্ত কমিটির সামনে উনি আসেন, ওনার সম্পর্কে বলতে হয় উনি 20-30 বছর ধরে শিশু বিশেষজ্ঞের কাজ করে, শিশু চক্ষু বিশেষজ্ঞ, এবং ওনার অনেক সুনাম। ওনার জন্যে কান্নাকাটি করে এমন বাচ্চা নাই যে কান্নাকাটি করেন, এত ভালো উনি একজন ডাক্তার। উনি স্বাধীন রোজা ছিলেন, উনি রোজা থেকে উনি বলছেন যে বাচ্চাটা যেহেতু অনেক ধরে কষ্ট পাচ্ছে আজকেই আমি করে দেবো, আমি অনেক টায়ার্ড রোজা থেকে, তারপর আজকে করে দেবো। এবং ওনার ইন্টেনশন ছিল বাচ্চাটাকে ভালো করার। গাফিলতির কোনো প্রশ্ন এখানে আসে না। যেটা হয়েছে উনি পরীক্ষা করার পর দেখতে পাই, প্রথম বলেছিলেন বাম চোখ, পরে দেখবেন ডান চোখের সমস্যাটা আছে, উনি ডান চোখটা করে ব্যান্ডেজ করে পাঠিয়ে দিয়েছেন। পরে উনি যখন বাবা মা বললেন যে ওনার বাম চোখ করতে হবে, তাই তো বাম চোখতে করতে হবে, এইটা ওনার সঙ্গে সঙ্গে উনি বলছেন হ্যাঁ তাই তো, সঙ্গে সঙ্গে নিয়ে গেছেন। উনি অত্যন্ত সৎ সরলভাবেই বলেছেন এবং সঙ্গে সঙ্গে কাজটা করেছেন। যদি উনি না করতেন বাচ্চাটার ক্ষতি হতে পারতো, ফর্মটি থেকে যেতে পারতো। উনি চিকিৎসা করেছে, সুচিকিৎসা করে দিয়েছেন। এখানে ইন্টেনশনের কোনো অভাব ছিল না, চিকিৎসার কোনো অভাব ছিল না, এবং গাফিলতির কোনো প্রশ্ন আমরা তদন্ত কমিশন থেকে দেখি নাই। এটা হলো আমাদের উত্তর। পরিবারের ব্যাপারে আমরা অবশ্যই আশা করেছিলাম যে ভুল বোঝাবুঝি হয়েছে এখানে। আমরা যদি পরিবারের কাউকে পাই তদন্ত কমিশনের সামনে তারা আসলে তদন্ত যারা করবেন তাদের সঙ্গে তাদেরকে কথা বলবো, তাদের অভিযোগটা শুনবো, তাদের ভুলটা কোথায় বা আমাদের ভুলটা কোথায়, ডাক্তারের ভুলটা শুনবো। শোনার পর আমরা একটা মীমাংসার চেষ্টা করব। কিন্তু ওনাদেরকে ফোনে আমরা বলেছি কিন্তু আসতে চান নাই। না, প্রেস মিটের সাথে তাদের তো যোগাযোগ করা হয়নি।
এর মধ্যে বলি এর করা হয়নি। পরবর্তী পর্যায়ে তাকে অফিসিয়ালি আমরা একটা চিঠি দিলাম, অফিসিয়ালি চিঠি হাসপাতাল থেকে হোয়াটসঅ্যাপে থেকে দেওয়া হয়েছে। উনি উত্তর দিয়েছেন যে আমাদের পক্ষে আসতে যাওয়া সম্ভব নয়। বুঝলাম যে উনি আসতে পারবেন না। ধারণা করেছিলাম আজকে ওনাদেরকে আবার ডাকবো, কিন্তু গতকালকে রাত্রে যখন ডক্টর সাহেবের অ্যারেস্ট হয়ে গেলেন তখন পরিস্থিতি ডিফারেন্ট হয়ে গেল। তখন তো আসলে ওনারা যে সামান্য একটা বিষয়ে কেস করবেন, অ্যারেস্ট করবেন, এটা আমাদের মাথার মধ্যে ছিল না। এবং আজকে আমাদের ডাক্তার ভাইরা যেটা শুনলেন যে এই সামান্য ফরেন রিমুভালের জন্য একজন ডাক্তার নারী চিকিৎসককে যদি গ্রেপ্তার হতে হয় তাহলে আমরা কীভাবে ডাক্তারি করবো বাংলাদেশে? এটা কীভাবে সম্ভব আমরা বুঝতে পারি না। কাজে এখানে আসলে পরিবারকে জানানো হয়েছে, তারা আমাদের সাথে সহযোগিতা করেন নাই বিধায় আমরা যোগাযোগ করতে পারি নাই। আমরা খুশি হতাম ওনারা যদি আসতেন। আর তৃতীয়ত যেটা বলেন ক্ষতিপূরণের যেটা বিষয় বললেন, যদি বাচ্চাটার কোনো রকম কোনো ক্ষতি হয়ে থাকে ডেফিনেটলি আমরা দেখবো, সেটা আমরা বলি না যে দেখবো না। আমরা আশা করি হরণ রিমুভালে বাচ্চাটা অনেক ভালো আছে। আমরা আশা করি, আমাদের অভিজ্ঞতাকে মনে করি এটা কোনো অপারেশন না, ওই কষ্ট রেফার করতে অবশ্যই বাচ্চা ভালো আছে। তারপরেও আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা বাচ্চাটার খোঁজখবর নেন, যদি কোনো সমস্যা থাকে আমরা যত কিছু হোক তাকে দেখে দিব, বোর্ড করে হলেও দেখে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যেহেতু চিকিৎসক আমার কাছে এসছেন, ক্ষতিপূরণের প্রশ্ন এখানে আসলে আসে না, কারণ কোনো সমস্যা নাই। যদি থাকে আমরা সেটা চিকিৎসা করে দেব। আমাদের থেকে আপনাদের পক্ষ থেকে কোনো আছে কিনা, যদি আপনারা তো ভুক্তভোগী হয়েছেন? হ্যাঁ, আমরা ভুক্তভোগী হয়েছি। এবং আমরা, আপনি যেটা প্রশ্ন করলেন যে কোনো পক্ষ এই উদ্দেশ্য এটা করেছেন কিনা, সেটাও আমরা সন্দেহ করি যে আমাদের এই ছোট্ট বিষয়টা নিয়ে একজন ডাক্তারকে অ্যারেস্ট করা হলো, এটা কি আর কোনো বিষয় আছে কিনা আমাদেরও সেখানে সন্দেহ আছে। তো এই বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখবেন যে কেন এটা করা হলো, সত্যি ঘটনাটা কি সেটা দেখবেন। আপনারা আইনানুগ অন্য কোনো ধরনের ব্যবস্থার ইন্টেনশন আছে কিনা, যেহেতু আপনারাও সাফারার করেন সেক্ষেত্রে? সেই বিষয়ে আমরা পরবর্তী পর্যায়ে আমাদের মিটিং করে আমরা আমাদের ডাক্তারদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। এখনই সেই বিষয়ে আমরা বলতে পারছি না। ধন্যবাদ। আমি মনে করি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আপনাদের বক্তব্য দিবেন। উনি বলছেন একটু পরে, আমরা বক্তব্য শোনার পরে উনি ফাইনালি একটু বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। সেটা আমরা ডিসিশন নিব। এই ব্যাপারে আমরা এই মুহূর্তে কোনো ডিসিশন বলতে পারছি না, কিন্তু আমরা চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। ভবিষ্যতে যে কোনো জিনিসই যেন হচ্ছে দুই পক্ষের কথা শুনে করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা ভিকটিমের বাসায় যান। আমরা কিন্তু অনেকবার বলেছি, বলার পরও তারা আসেননি আমাদের সাথে কথা বলতে। আপনারা ভিকটিমের বাসায় যান, বাসায় গিয়ে দেখেন অ্যাকচুয়ালি, বা তাদের, আমাদের স্যার যে কথাটা বললেন যে তাদের পরিচিত বা তাদের নিকট চক্ষু ডাক্তারদের দিয়েই দেখান যে বাচ্চার চোখটা ঠিক আছে কিনা, বা পূর্ববর্তী ঘটনার জন্য বাচ্চার কোনো ক্ষতি হয়েছে কিনা। এটা কিন্তু আপনাদের দায়িত্ব এই ঘটনাটা বের করা। আমরা আমাদের কথা বললাম, আমরা যেটা চাই এইসব ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। আর পরবর্তী আইনানুগ ব্যবস্থা ডেফিনেটলি আমরা পরবর্তীতে ডিসিশন নিব। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। আমি মানে কোনো তদন্ত ছাড়া একটা অনুরোধের কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কাজে বিষয়টা এখন কিন্তু পুরা চক্ষু ডাক্তার সমাজের হয়ে গেছে এখন। আমি মনে করি এটা নট অনলি ইন বাংলাদেশ, এটা অল অপথলমোলজিস্ট, অল আইএসপি অফ বাংলাদেশ। এবং আমরা এখানে দেখেছি, আমরা শুনেছি আমাদের অফিসার বাংলাদেশ প্যারেন্ট অডিট তার সেক্রেটারি জেনারেল এখানে এসেছেন, জয়েন্ট কনভেনর দুজন বলেছেন। এটা কিন্তু বিষয়টা শুধু বাংলাদেশ হাসপাতাল নাই, এখন পুরো বিষয়টা কিন্তু আইএসপির মধ্যে চলে গেছে। সেজন্য আমরা আশা করি সবাই বসে একটা সিদ্ধান্তে পরে আর আপনাদেরকে জানাবো এই সব। আমি একটু অ্যাড করতে চাই। উনি খুব সুন্দর কথা বলছেন যে আপনারা এখন তাহলে কি করবেন। আমি বলবো যে এখানে আসলে আমরা যদি জিজ্ঞেস করি, এখানে দুইটা ঘটনা ঘটছে, দুইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। একটা ডাক্তার যে সিনিয়র একজন কনসালটেন্ট, উনি ব্যক্তিগতভাবে মামলার শিকার হয়েছে। রাত 1:30টার সময় তাকে গ্রেফতার করা হয়েছে, রাতে তাকে হাজতে থাকতে হয়েছে এবং আজকে তাকে জামিনে আনা হয়েছে। এটা একটা বড় ঘটনা। একটা ডাক্তার চিন্তা করেন যে একটা নারী চিকিৎসক জীবনের শেষে কাজ করা, সে তাকে একদিন হাজত খাটতে হলো একটা সম্পূর্ণ বাজে একটা মিথ্যা ঘটনার উপর। 2 নম্বর হচ্ছে, যেহেতু এটা মিডিয়াতে গেছে, ফেসবুকে গেছে, ফলে সারা বাংলাদেশে এটা ছড়াইছে এবং নানা রকম বিরূপ মন্তব্য আসতেছে। জনগণের দোষ নেই, তারা তো যে নিউজটা পাইছে সেটার উপর ভিত্তি করে তারা বিভিন্ন মন্তব্য করতেছে। এটার ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাংলাদেশের শুধু চক্ষু চিকিৎসক না, সব চিকিৎসক। এবং সব চিকিৎসক ক্ষতিগ্রস্ত হলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। কারণ জনগণ যদি আস্থা না রাখে তাহলে কিন্তু জনগণের ক্ষতি হয়। আমি তো মনে করি আমরা সেই আস্থা রাখার মতো কাজ করি। এইটার থেকে আপনারা কিন্তু বড় ভূমিকা পালন করতে পারেন, যে আপনাদের মাধ্যমে তথা মিডিয়ার মাধ্যমে কিন্তু এটা জনগণের কাছে গেছে।
আপনারা যদি প্রকৃত সত্যটা তুলে ধরেন, আমাদের পক্ষে বলার দরকার নেই, প্রকৃত সত্যটা তুলে ধরেন, তাহলে আমরা একটা বড় ধরনের আমরা বিজয় অর্জন করি। অর্থাৎ আমাদের যে ডিফেমেশন হলো সেখান থেকে আমরা মুক্তি পাই। আরেক যেটা ডাক্তারের বিষয়, যে ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে মামলা বিষয়, সেটা তো আইনি বিষয়, সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন কিভাবে সেটা মোকাবেলা করা হবে। ধন্যবাদ। আচ্ছা, আর না, পরে পরে আমাদের সাংবাদিক ভাইদের মধ্য থেকে আরো কোনো কেউ যদি প্রশ্ন করে। আমাদের সাংবাদিক ভাইদের আর কেউ আছে? মাহফুজ, আমি ঢাকা মেডিকেল আসবো। ওকে, এক্ষেত্রে হচ্ছে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য উপদেষ্টার সাথে বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছেন কিনা, সরকারের সাথে বিষয় নিয়ে কথা বলেছেন কিনা, এবং চিকিৎসক সংগঠন যেগুলো রয়েছে তাদের বিষয়ে আসলে অনুভব বক্তব্যটা কি? ইশতিয়াক কি আছে? ইশতিয়াক আছে? ভেরি গুড। আচ্ছা, আপনারা যে কোশ্চেনটা বললেন যেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ইনভলভ হয়েছে এবং ডিজিএইচ স্বাস্থ্য অধিদপ্তর একটা তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। এটার দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় চক্ষু গবেষণা ইনস্টিটিউটকে, এবং ওখানে একটা 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, এটা তদন্ত করে রিপোর্ট দেওয়া। আপনারা কি এখনো কি ওই ফ্যামিলির সাথে যোগাযোগ আছে আপনাদের? শিশুর পরিবারের সাথে কি আপনাদের যোগাযোগ? আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা যোগাযোগ করতে পারি, ওরা আসেন নাই। আমরা শিশুর লিখেছিলাম পরিবারের সাথে আমরা ট্রাই করেছি, এবং অফিসিয়ালিও আমরা কিন্তু হাসপাতাল থেকে একটা চিঠি দিয়েছি যে আমাদের তদন্ত কমিটি বসতে চান, এবং তারা কোনো সাড়া দেননি, এবং যে রিপ্লাইটা দিয়েছেন তারা আসতে পারবেন না। এই এতটুকু অবস্থা আছে, কিন্তু আমরা যোগাযোগ অব্যাহত রাখছি। তাদের দরজা আমাদের জন্য সবসময় খোলা। আর কেউ কিছু আপনারা সাংবাদিক ভাই আর কেউ কিছু বলতে চান, কোনো প্রশ্ন করতে চান, প্লিজ? যদি না থাকে তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা শেষে আমাদের হাসপাতালের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর নিয়াজ আব্দুর রহমান কিছু বলবেন, তারপর চেয়ারম্যান সাহেব বলবেন। প্রথমে ধন্যবাদ আপনাদের, আমাদের সাংবাদিক ভাইরা যে আসছেন আমাদের এই সম্মেলনে, সাংবাদিক সম্মেলনে সবই শুনেছেন, রিপিট করতে চাচ্ছি না, পুরো ঘটনাটাই আপনারা শুনেছেন। আমার যে কথাটা লাস্ট আমি যেটা বলতে চাই সেটা হলো যে চিকিৎসা বিভ্রাট হতে পারে যে কোনো সময়, যত রকম সেটা একটা প্রক্রিয়া আছে, সেটার একটা প্রক্রিয়ায় সেটা তদন্ত হবে, তারপরে সেটার একটা আইনের প্রক্রিয়ায় যেতে পারে। কিন্তু কিছু হওয়ার আগেই একজন সম্মানিত চিকিৎসককে কিভাবে অ্যারেস্ট করা, কেন তাকে অ্যারেস্ট করা হলো, কোন আইনে অ্যারেস্ট করা হলো? সাংবাদিক ভাইরা আপনারা এইটা একটু খোঁজ করবেন যে অ্যারেস্ট করতে, যে কোনো মানুষকে অ্যারেস্ট করার জন্য সরকার থেকে কতগুলো বিধি আছে, কতগুলো স্পেসিফিক কি আছে, এই কারণে অ্যারেস্ট, এবং অ্যারেস্ট করতে হলে যে অ্যারেস্ট করার জন্য কাগজপত্র প্রডিউস করতে হবে, না হলে করে কাউকেই ঘর থেকে থানায় হাজতে নিতে পারে না। আমার কথা হলো যে এখানে যাই হয়েছে, এটা যদি তদন্ত হওয়ার পরে যদি দেখা যেত যে হ্যাঁ চিকিৎসকের কোনো সমস্যা আছে, এখানে ভুল হয়েছে, তাইলে এইসবের প্রশ্ন, অ্যারেস্টের প্রশ্ন আসতে পারে। কোনো কিছু না হয়ে একজন সম্মানিত চিকিৎসক, একজন মহিলা, এবং উনি এত বছর ধরে এত ভালো চিকিৎসা দিয়ে আসছেন শিশুদের জন্য, ওনাকে কেন হাজতে নেওয়া হবে? এইটা হলো আমার প্রশ্ন আপনাদের কাছে, যে এইটা আপনারাই একটু ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে কোন আইনের ক্ষমতায় ওনাকে ঘর থেকে নিয়ে যাওয়া। ধন্যবাদ। ধন্যবাদ। 71 টিভি থেকে 71 টিভি, আপনারা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কি দয়া করে কিছু করে প্রশ্ন করতে চান? আপনাদের টিভি থেকেও আমার একটা বোধহয় নিউজ গেছিলো। জি, সেজন্য আমি যেসব টিভি থেকে নিউজগুলো তাদেরকেই অনুরোধ করছি যে আমরা যে আসলে এতক্ষণ আপনারা ছিলেন না বোধহয়, আমাদের ব্যাখ্যা আমরা দিয়েছি। আচ্ছা, আপনার জন্য তাহলে আমরা একটু রিপিট করি। সেটা হলো যে কয়েকটা অভিযোগ এসেছে যে একটা শিশুর অস্ত্রোপচার করা হয়েছে, ভুল অস্ত্রোপচার। প্রথম কথা হলো এটা কোনো অস্ত্রোপচার ছিল না, এটা ফরেন বডি রিমুভাল ছিল। আমার এখানে বিজ্ঞ চক্ষু অনেকেই বলেছেন যে এটা কোনো অস্ত্রোপচার ছিল না, এটা একটা ভুল অসত্য কথা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলা হয়েছে ডাক্তার রুগীকে ফেলে পালিয়ে চলে গেছেন, এটাও ভুল কথা। ডাক্তার এখানে ছিল, রুগীকে ভালো করে বুঝিয়ে শুনে তাকে দিয়ে গেছেন, এটাও প্রশ্ন আসে না। তো যে কথাগুলো আসছে যে এক চোখের প্রতি আরেক চোখ অপারেশন করা হয়েছে, এটাও ঠিক না, কেন অপারেশন তো করা হয়নি, এখানে তো কোনো অপারেশন হয় নাই।
ডাক্তার দেখেছে যে তার বাম চোখে ফরেন বডি ছিল, পরীক্ষা করেছে ডান চোখে ছিল, ডান চোখে করেছে, পরবর্তী বাম চোখে করেছেন। দুই চোখে ফরেন বডি হলো চোখের ভেতরে চুল গেছিল, বাচ্চাটা চুল চুল এই যে আমাদের চোখে ধুলাবালি যায় না, ওরকম চুল গেছিল। এই ধুলাবালিটা উনি চোখের যাওয়ার পর বাচ্চাটার চোখের মধ্যে আলসার হচ্ছিল, অ্যাপ্রেশন হচ্ছিল, সেই কারণে তাকে এটা তুলতে হয়েছে, ডাক্তার সাহেব তুলে দিয়েছে। এটা তাকে রাইট এবং লেফটে করা হয়েছে। করার পরে বাবা আমাকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসছে, এখানে কোনো মানে এখানে যে সাংবাদিক আসবে বা কোনো ইন্টারভিউ কোনো প্রশ্নই ছিল না। পরবর্তী পর্যায়ে দেখা গেল সকালবেলা একটা রিপোর্ট আসলো যে এখানে ভুল অস্ত্রোপচার হয়েছে, বাম চোখের জায়গায় ডান চোখ করা হয়েছে, হ্যান এই সমস্ত। সেই তথ্যগুলো আমরা সবাই সামনে বলেছি, আপনাকেও আবার রিপিট করলাম। যদি আপনার কোনো প্রশ্ন থাকে আবার বলতে পারেন। অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে সাংবাদিক সম্মেলন শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, ডকুমেন্ট আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা শেষ করার আগে যেটা বলতে চাই সেটা আমাদের সাংবাদিক ভাইরা অনেকেই আজকে এসেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আজকে অনেকগুলো টিভি মিডিয়া থেকে আপনারা এসেছেন, অনেকগুলো প্রিন্ট মিডিয়া থেকে আপনারা এসেছেন এবং বিষয়টাকে অত্যন্ত প্রায়োরিটি দিয়েছেন, কারণ একটা শিশুর চোখের বিষয় বলে খবরটা গেছে, আপনারা এসেছেন। আমরা আশা করব আপনাদের মাধ্যমে সঠিক তথ্যটি যাতে জনগণ জানতে পারে। আমরা চাই জনগণের মধ্যে যেন বিভ্রান্ত না হয়, এটা আমরা চাই। তো আজকে আমাদের মাঝে সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ হসপিটাল আছেন, উনি ওনার বক্তব্য দিবেন এবং আজকের এই সাংবাদিক সম্মেলন উনি শেষ করবেন। আমার নাম ডাক্তার নজরুল ইসলাম, আমি বাংলাদেশ হসপিটাল একজন ডাইরেক্টর। এখন ডক্টর মাহবুব চৌধুরী চেয়ারম্যান বাংলাদেশ আই হসপিটাল কথা বলবেন। প্রথমেই আপনাদের সাংবাদিক ভাইরা যারা এসছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আসলে সমাজের দেশের বিবেক, আপনার মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন সংবাদ পেয়ে থাকি, ভালো খবর খারাপ খবর সবই পেয়ে থাকি এবং সেটা নিয়ে আমরা আমাদের সংশোধন করার চেষ্টা করি, আমরা এগিয়ে যাই এবং এগিয়ে যাই এইভাবেই যে আপনাদের মাধ্যমে সংবাদ যায় বলেই আজকে খুব গর্ব করে বলতে পারি যে বাংলাদেশে চক্ষু চিকিৎসায় আর দেশের বাইরে যাওয়া লাগে না। আজকে আমরা যারা সব প্রতিষ্ঠানে আছি সবাই মিলে উই আর সো প্রাউড যে আমরা সবাই মিলে আন্তর্জাতিক মানের সেবা দিতে পারছি এবং শুনে খুশি হবেন যে আজকে যদি জো বাইডেনের অপারেশন হয়, যেই মেশিনে হবে, যেই সার্জারি মাইক্রোস্কোপের মাধ্যমে হবে, যেই লেন্সটি লাগানো যাবে, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন হচ্ছে। নট অনলি বাংলাদেশ আই হসপিটাল, আমাদের এখানে লায়ন্স আই হসপিটাল আছে, আমাদের এপিক্স ইনস্টিটিউট যেখানে আমরা সবাই পড়াশোনা করেছি, আমাদের বাংলাদেশ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, আমাদের হারুন আই ফাউন্ডেশন, দিন মোহাম্মদ আই ফাউন্ডেশন, আমাদের অন্যান্য চিটংয়ের আমাদের সিআইটিসি রয়েছে, সবাই মিলে আমরা কিন্তু অপথলমোলজিকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি যেটা হলো আন্তর্জাতিক মানে। একটা মানুষ যদি দেশের বাইরে যায় কতটা খরচ, আপনার আমার ভাইরা বিভিন্নভাবে সেই ডলারগুলো এসে আমাদের দেশে দিচ্ছে এবং একজন মানুষ যদি চলে যায় কতটা ডলার আমরা ওইখানে খরচ করে আসছি, সেটা যদি হিসাব করেন তাহলে এই সব চক্ষু চিকিৎসকরা সবাই মিলে আমাদের দেশের জন্য একটা বড় অর্জন যে আমাদের আর বাইরে যেতে হয় না। উই আর সেভিং সো মাচ ফরেন কারেন্সি অ্যান্ড উই আর সেভিং সো মাচ রেপুটেশন। একজন মানুষের যদি বাইরে যায় সেটা কিন্তু আমার জন্য অ্যাজ এ চিকিৎসক এটা কিন্তু অপমানজনক, কিন্তু সেটা আমরা চেষ্টা করছি সবাই মিলে যে সেই অপমান থেকে আমরা বেরিয়ে আসতে এবং আপনারা আমাদের সবসময় সহযোগিতা করে থাকেন, তার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের আজকে থাকার কথা চেম্বারে, কিন্তু দেখেন আপনার আজকে আপনাদের সামনে রয়েছে। আমার থাকার কথা চেম্বারে, আমি গিয়ে রয়ে গেছি কোর্টে, কোর্ট থেকে এখন আসলাম কোর্ট থেকে, কারণ আমার কলিগ ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের তো দায়িত্ব রয়েছে এবং দায়িত্ব আছে বলি আমরা কিন্তু কোর্ট থেকে সোজাসুজি এখানে এসেছি আপনাদের অন্তত এই সুখবরটা দিতে যে তাকে বেলটা অন্তত পেয়েছি, সেটা আমাদের জন্য একটা বড় অর্জন। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অপথলমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, তারা আমাদের সবার মিলে আজকে কিন্তু এটাকে প্রোটেস্ট করছেন, জানাচ্ছেন যে এটা সঠিক না। আর একজন মানুষকে বেলটা হয়েছে একটা বড় কারণ তিনি একজন সম্মানিত চিকিৎসক, দুই নম্বর উনি একজন লেডি ডক্টর, 3 নম্বর হলো ওনার বয়স 61 বছর। সব কিছু বিবেচনায় কিন্তু তাহলে অন্য কিছু আর কিছু আসে নাই,
যে একজন সম্মানিত ব্যক্তিকে কীভাবে এখানে রেখে দেওয়া যায়, সেটা কিন্তু করা হয়নি। তারা কোর্ট কিন্তু আমাদের পক্ষে রায়টা দিয়েছে, এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রকৃত সত্যটা একটু প্রচার করে দেবেন, তাহলে আমরা, নাহলে হয় কি অনাস্থার জায়গাটা তৈরি হয়ে যাবে। এই আস্থার যে জায়গাটা গ্র্যাজুয়ালি তৈরি করছিলাম, এবং একজন মানুষ যদি দেখেন যে আপনাদের মাধ্যমে যে ভুল চিকিৎসা হচ্ছে, ভুল অপারেশন হচ্ছে, ভুল জায়গায় নিয়ে যাচ্ছে, ছোট্ট একটা ঘটনা, সেই ঘটনাকে এই জায়গায় নিয়ে আসা। আপনি কথাটা বলছিলেন যে উনি বাচ্চা কি ভালো আছে, ধরেন আপনার চোখে যদি একটা চুল পড়ে, আপনাকে কিন্তু আমরা বসে সব স্টিক দিয়ে বের করে দিব, কারণ আপনি কোঅপারেট করবেন। বাচ্চার কি হয়, বাচ্চাকে চোখ ধরতে যান, ও কান্নাকাটি করে অস্থির করে ফেলবে, তাকে কিন্তু একটা সিডেশন দিয়েই তারপর বের করতে হয়, নাহলে তো সম্ভব না। সেটাই করা হয়েছে। এখন একটা জিনিস চুল যদি বের করে দেওয়া হয়, চোখ ভালো থাকবে, ডেফিনেটলি ভালো থাকবে। এটা আমরা গর্ব করে বলতে পারি যে এখানে কোনো ক্ষতি হওয়ার কিছু নেই। সেই জায়গায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা এই যে এতজন মানুষ, আপনাদের সময় দিলেন, আপনারা আমাদের সব নেতৃবৃন্দ এখানে সময় দিলেন, সবাই এসে আমরা আপনার সামনে উপস্থিত হলাম। উদ্দেশ্য হলো আমরা হাত ধরে, একজনের হাত ধরে আমরা একসাথে এই জায়গাটা, আস্থার জায়গাটা তৈরি করতে চাই। আস্থার জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আবারও কিন্তু মানুষ বাইরের দিকে চলে যাবে চিকিৎসার জন্য। সেটা আমাদের জন্য লজ্জাজনক, আপনাদের জন্যও লজ্জাজনক যে আমরা পারছি না। এই আস্থার জায়গাটা আমরা ফিরিয়ে আনতে চাই, এবং সবার মাধ্যমে এটা করতে পারি। আর বাংলাদেশ আই হসপিটাল এটা একক কোনো প্রতিষ্ঠান না, এটা হলো সবাই মিলে। আমরা যারা 250 জন আছি ডাক্তার, সবগুলো আমাদের 11টা ব্রাঞ্চ নিয়ে, আমরা সবাই মালিক। সবাই মিলে, আমরা কিন্তু অত ধনী না, আমরা জমিদারের ছেলেমেয়ে না, আমরা সবাই মিলে কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করেছি, যাতে আমরা আন্তর্জাতিক মানের একটা সেবা দিতে পারি। অ্যান্ড দিস ইজ আওয়ার প্রাইড। এবং শুধু আমাদের প্রাইড না, আমরা সবাই মিলে, যিনি কাজ করছেন লায়ন্সে, যিনি কাজ করছেন আমাদের হারুন আই ফাউন্ডেশনে, যিনি কাজ করছেন বিভিন্ন সরকারি হাসপাতালে, সবাই মিলে কিন্তু আজকে নিয়ে গেছে এই জায়গায়। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আস্থাটা ফেরত আনতে চাই, আস্থার জায়গায় যেন কোনো ঘাটতি না হয়, সেই জায়গায় এগোতে চাই, এবং আপনাদের কাছে একটা সুবিচারও চাই। আর কিছু একটা বললেন যে আমরা কি বড় কিছু, আমরা চাই মীমাংসা করিয়ে আগাতে। তার জন্য ক্ষতিপূরণ যা হয়েছে তা হয়ে গেছে, সেটা তো আর আনতে পারবো না, কিন্তু তার জন্য আমরা যে একদম ওনাদের পেছনে উঠে পড়িয়ে লাগবো, তা কিন্তু আমরা করবো না। আমরা সবাই বিবেকবান মানুষ, আমরা বসে সমঝোতার মাধ্যমে জিনিসটা করে ফেলবো আশা করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা এসছেন এবং আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের ক্যামেরার মাধ্যমে আমাদের এই প্রকৃত সত্যটা আপনারা আশা করি তুলে ধরবেন, তাহলে দেশের মানুষের আস্থার জায়গাটা আমরা আবার ফেরত পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এখানে আমরা সবাই একটু অপেক্ষা করবো, সবাই